চলছে নির্বাচনী উত্তাপ। রাজনৈতিক দলগুলোতে ভোটের তোড়জোড়, নমিনেশন, হাইকমান্ড, তৃণমূল, ভোটারের মন জয়ের কৌশল। স্বাগত যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশে। সাথে আছে আমি শাইল ইসলাম। জানাবো নির্বাচন কেন্দ্রিক সব খবরাখবর, শুনবো শোনাবো নেতা জনতা বিশ্লেষকদের কথা। তবে শুরুতেই জানাবো শিরোনাম। নৌকায় আস্থা রাখলে ঢাকা হবে তিলোত্তমা। কামরাঙ্গীরচরের জনসভায় বললেন প্রধানমন্ত্রী, মানুষের ভাগ্য গড়াই একমাত্র লক্ষ্য। ঢাকায় আমরা পাতাল রেল করব, তার সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই পাতাল রেল আমরা করে দেব, আর নদীগুলি খনন করে এই নৌপথ আমরা সচল করে দেব। সরকার ইসি মিলে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। যত বাধাই আসুক ভোট থেকে সরবে না জাতীয় ঐক্যফ্রন্ট, জানালেন ডক্টর কামাল। শুনছিলেন শিরোনাম। নৌকায় আস্থা রাখলে ঢাকা হবে তিলোত্তমা রাজধানী। সেই ঢাকার চারপাশ ঘিরে তৈরি করা হবে রিং রোড। নাব্য সংকট দূর করতে খনন করা হবে 5টি নদ নদী। কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট ছাড়া বিএনপি মানুষের জন্য কিছুই করেনি। তাদের অপকর্মেই দেশে জরুরি অবস্থা আসে। জনসভায় ঢাকা দক্ষিণের মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে জনসভায় সকাল সকাল ঢল নেমেছিল ঢাকার দক্ষিণাংশের মানুষের। হাতে হাতে ছিল পোস্টার, ব্যানার, মুখে নৌকার স্লোগান। 12টার পর সভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সমবেতদের উদ্দেশ্যে বলেন, পরপর দুবার সরকার গঠন করে মানুষের ভাগ্য গড়ে তুলতে পেরেছেন তিনি। জনগণের ভাগ্যোন্নয়নই তার একমাত্র লক্ষ্য। 30 ডিসেম্বরের ভোটে জয়ী হতে পারলে দেশে দরিদ্র মানুষ থাকবে না বলে অঙ্গীকার করেন শেখ হাসিনা। ঢাকা শহর ঘুরে রিং রোড করে দেব, যাতে দ্রুতগামী সমস্ত যানবাহন চলতে পারবে, আর যে রাস্তাটা আছে সেটা স্থানীয় মানুষ ব্যবহার করতে পারবে, ভারী যানবাহন ব্যবহার করতে পারে। ঢাকা শহরের পানি, বিদ্যুৎ, রাস্তা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মানুষ আস্থা রাখলে ঢাকা হবে তিলোত্তমা রাজধানী। ঢাকায় আমরা পাতাল রেল করব, তার সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই পাতাল রেল আমরা করে দেব, আর নদীগুলি খনন করে এই নৌপথ আমরা সচল করে দেব। এভাবে ঢাকার যেমন সৌন্দর্য বৃদ্ধি হবে, মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, যানজট মুক্ত হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। অবহেলিত এলাকা আর ছিন্নমূল মানুষের ভাগ্য বদলাতে আগামী দিনের পরিকল্পনার কথা সভায় তুলে ধরেন শেখ হাসিনা। এই এলাকায় 10,000 ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, এবং এই ফ্ল্যাটগুলিতে বস্তিতে যেমন কেউ দৈনিক হিসাবে ভাড়া দিয়ে থাকতে পারে, দৈনিক ভাড়া দিতে পারবে, কেউ সাপ্তাহিক ভাড়া দিবে অথবা মাসিক ভাড়া, সেই মাসিক ভাড়া দিয়েও ওই ফ্ল্যাটে তারা থাকতে পারবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। শেখ হাসিনার কণ্ঠে ছিল ধনী দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। রাজধানীর দ্বিতীয় নির্বাচনী জনসভায় গত 2 মেয়াদের উন্নয়নের তালিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী 30 ডিসেম্বর আবারও নৌকা প্রতীকে ভোট চাইলেন তিনি। বললেন, আবারও সরকার গঠন করতে পারলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্যাতন, নিপীড়ন করে গণজাগরণ স্তব্ধ করা যাবে না। যত প্রতিকূলতায় আসুক ভোটের মাঠে থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট। পল্টনের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। তিনি আশা করেন সশস্ত্র বাহিনী নিরপেক্ষ থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে হামলা মামলার মাধ্যমে ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে সরকার। সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে। এটা যে কোনো আপনার মানুষ যারা একটু ভাবতে পারে, তারা ভাবতেই পারে না যে এই ধরনের একটা নির্বাচন হতে পারে। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেন, নির্যাতন, নিপীড়ন করে গণজাগরণ স্তব্ধ করা যাবে না। তিনি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনী আগের মতোই নিরপেক্ষ ভূমিকা পালন করবে। অতীতে সেনাবাহিনী একটা
নিরপেক্ষ এবং কার্যকর ভূমিকা রেখেছে। তো আমরা সেই আশাকে পুনরাবৃত্তি করছি যে তারা এসছে। আজকের দিনটা তো ঠিকই বলেছেন যে এখনও কিছু ঘটনাগুলো ঘটছে, এটা একদমই অপ্রত্যাশিত। সাংবাদিকরা জানতে চান এই পরিস্থিতিতে ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা। শেষ পর্যন্ত থাকবো। এর আগে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় কথা বলেন ডক্টর কামাল হোসেন। বলেন, স্বাধীনতার এত বছর পরও ভোটাধিকারের জন্য আন্দোলন লজ্জাজনক। কয় লক্ষ লোককে তুমি মারতে পারে, কেউ মারতে পারবে না। এরা কাপুরুষ যারা এগুলো বলে, এই কথাগুলো বলে, যারা এগুলো হুমকি দেয়, যারা গুন্ডা পান্ডা লিলিয়ে মানুষকে, নিরীহ মানুষের উপরে আক্রমণ করে, তারা কাপুরুষ। 30 ডিসেম্বর ভয়কে জয় করে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ডক্টর কামাল। অনির্বাচিত এই দেশ শাসন করবে, ইচ্ছে লজ্জাস্কর কি হতে পারে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় 1 আসনে নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সংবাদকর্মীদের অবস্থানরত শামীম গেস্ট হাউসে চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর। আহত হয়েছেন অন্তত 10 জন সাংবাদিক। এখনও নিখোঁজ যুগান্তরের ধামরাইয়ের প্রতিনিধি শামীম খান। ভাঙচুর করা হয়েছে অন্তত 16টি গাড়ি। রাত 10:30টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ করেই এই হামলা চালায়। ভাঙচুর চালানোর সময় সাংবাদিকদের হত্যার হুমকিও দেয় দুর্বৃত্তরা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকেই পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকেন সাংবাদিকরা। আক্রান্ত গণমাধ্যম কর্মীরা জানান, অতর্কিত হামলা চালায় 30 থেকে 35 জনের সশস্ত্র সন্ত্রাসীরা। দুর্বৃত্তরা হামলা ভাঙচুর চালিয়ে চলে যাওয়ার ঘণ্টাখানেক পরে ঘটনাস্থলে আসে পুলিশ। দোষীদের গ্রেফতারে আশ্বাসের পাশাপাশি গেস্ট হাউসে অবস্থানরত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয় তারা। প্রত্যেকটা রুমে নির্বিচারে হামলা, প্রত্যেকটা রুমে, আমাদের কোনো রুম বাদ দেয়নি। নিচ থেকে গাড়ি ভেঙেছে এবং লাঠি দিয়ে প্রত্যেকে যাকে পেয়েছে তাকে আঘাত করেছে। পিওনের কোনো সারা শব্দ পাইনি। আমরা ওসিকে ফোন ধরে দিয়েছি, ওসিও ফোন ধরে নাই। আমরা অবশ্যই দেখব যে যেই পক্ষে হোক, আপনার প্রতিপক্ষ হোক কিংবা যে কোনো সংগঠন যাই হোক, যারাই এই ধরনের ঘটনা ঘটেছে অবশ্যই আইনের আওতায় আসবে, আইনের বাইরে কেউ না। নবাবগঞ্জে যাব এবার। সহকর্মী আখলাকুস সাফা সহ আমাদের আরও বেশ কয়েকজন সহকর্মী কিছুক্ষণ আগে এই হামলার শিকার হন। এখন আমরা সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী আখলাকুস সাফার সাথে। সাফা, আপনার কাছে আসলে জানতে চাই যে যুগান্তরের ধামরাইয়ের প্রতিনিধি যিনি রয়েছেন শামীম খান, তার কি এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলেছে? না শায়লা, এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। আমরা নিজেরা তাকে খোঁজার চেষ্টা করব বলতে আসলে তার সঙ্গে টেলিফোনে কিন্তু বাইরে আর কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমাদের এখানে যে পুলিশ সদস্যরা এসেছিলেন তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা খুঁজে বের করবেন, কিন্তু একই সঙ্গে তারা আবার এইখানে যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবের যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো তারা এখান থেকে সংগ্রহ করছেন। এবং তাছাড়া বিষয়টি আমাদের যেমন এতগুলো মানুষ এখানে আমরা রয়েছে, আমাদের এই নিরাপত্তাটা নিশ্চিত করা, সেই বিষয়টি নিয়েও তিনি যেমন রয়েছেন। এখানে ফাঁড়ি থেকে তারা প্রথমে যে কয়জন এসেছিলেন এখনও সেই কয়জনই রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পরবর্তীতে আর অন্য কোনো সদস্যদেরকে আমরা এখানে আসতে দেখিনি। আর ঘটনাটি যখন চলছিল প্রায় 20 মিনিট যাবৎ ভাঙচুরটি চলে। আমি নিজে বলতে পারি যে আমি নিজে তখন খাটে নিচে অবস্থান করছিলাম অন্য কোনো এক রুমে, এবং অন্যরা যারাই ছিলেন তারা সবাই যে যার যার মতো বিভিন্ন জায়গায় যখন যেখানে পেরেছেন সেখানে তারা প্রবেশ করেছেন। তারপরও কিন্তু যুগান্তর এবং যমুনা টেলিভিশনের 10 জন সংবাদকর্মী বিভিন্নভাবে আহত হয়েছেন। আপনারা এখন কিছুক্ষণ আগে যার ছবি দেখলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা, তিনি নিজেও কিন্তু আহত, কিন্তু তারপরও তিনি অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বিভিন্ন লোকজনকে জানানোর, এবং আমরা যারা রয়েছে আমাদের সবার নিরাপত্তা, পরবর্তী নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। কিন্তু একটি বিষয় শায়লা, আপনি নিশ্চয়ই প্রশ্নটি আসতে পারে যে প্রতিটি রুমে রুমে যেখানে ভাঙচুর করা হয়েছে এবং তখন কিন্তু তারা স্লোগান দিচ্ছিল যে নির্দিষ্ট একজন প্রার্থীকে জেতানোর জন্য আমাদের এই অপচেষ্টা এবং এটি কোনোদিন তারা হতে দেবে না, এবং বলছিল গ্লাসে আঘাত করছিল এবং তখন তারা বলছিল যে মর মর বলে এক ধরনের হুমকি কথা বলছিল। এবং তার পাশাপাশি যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি আতঙ্কের ছিল আমাদের সহকর্মীদের জন্য, সেটি কিন্তু যে পরিমাণে ভাঙচুর করা হয়েছে, গ্লাস ভাঙচুর করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগেই যখন আমরা বেরিয়েছি, হ্যাঁ, সেই বেরোনোর পর কিন্তু আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলতে পেরেছি। আমাদের সঙ্গে যুগান্তরের একজন সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন।
আমরা একটু জানতে চাই তার কাছ থেকে। সিরাজ ভাই, আপনার কাছে জানতে চাই ঠিক ওই সময়টাতে আপনি কোথায় ছিলেন, কি দেখলেন এবং এই ঘটনাটিকে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিভাবে বিশ্লেষণ করবেন? না, আমি ওই আজকে ঢাকা থেকে রওনা দিছি, ওই 10:30টায় আমি আসছি, 10টায় আসছি। 10টায় এসে আমি সরাসরি খাচ্ছি, খাওয়া শেষ পর্যায়ে তখন এরকম রামদা নিয়ে কিছু সন্ত্রাসী আসলো, এসে এই তোরা কাকে জিতে এসেছিস বলেই নিচে থেকে ভাঙচুর একযোগে। অর্থাৎ এই ঘটনা নিচে চলছিল? হ্যাঁ, নিচে চলছিল। তখন আমি দ্রুত রুমে গিয়ে ওই লাইটটা অফ করে খাটের নিচে লুকিয়ে রক্ষা পাইছে আমার রুমটা ভাঙে না। তাছাড়া পরবর্তী ভিড় হয়ে দেখলাম যে সব রুমে ভাঙচুর করছে, গাড়িটারে ভাঙচুর করছে, আসবাবপত্র সব ভাঙছে। আরেকটা বিষয় হলো যে আমরা যেহেতু ক্রাইম রিপোর্টিং করি, তো যে কোনো ঘটনা ঘটলে আমরা দায়িত্ববোধ থেকে রিপোর্টিংয়ের বাইরেও দায়িত্ববোধ থেকে আমরা পুলিশকে অবহিত করি। তো আজকে এরকম যখন ভাঙচুর চলতেছিল, প্রাণের রক্ষা পাওয়ার জন্য আমরা পুলিশকে বারবার ফোন দিচ্ছিলাম, এই থানার ওসিকে বারবার ফোন দিচ্ছিলাম, কিন্তু থানার কোনো অফিসার কখনো কোনো ফোন রেসপন্স করে নাই। তো 1 ঘন্টা পরে, আধা ঘন্টা ব্যাপী তাণ্ডব চললো, কোনো অফিসার আসলো না। যখন এই লোকজন চলে গেল হামলা করে, তার বেশ কিছুক্ষণ পরে আসলো। তো প্রায় 1 ঘন্টা পরে, ঘটনার 1 ঘন্টা পরে পুলিশ আসছে। তো পুলিশের কাছে আমি জানতে চেয়েছিলাম যে তো আপনাদের সরকারি ফোনগুলি তো সবসময় খুব কাকতালীয়ভাবে সরকারি ফোনগুলো সবগুলো বন্ধ ছিল তখন। খোলাগুলিও ধরে নাই। যেমন ওসি সাহেবের ফোনে আমি ফোন দিছি, ফোন ধরে নাই। তো আমি এসআই সাহেবকে জিজ্ঞেস করলাম, যিনি আসছিলেন, তো উনি বলছিলেন যে ওসি সাহেব তখন মিটিং এ ছিলেন, কিন্তু ওরকম কোনো মিটিং ওই সময় ছিল কিনা আমরা বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নই। সিরাজ ভাই, আপনাকে ধন্যবাদ। সাফা, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। পুলিশ আসলে কিছুক্ষণ আগে আপনারা যেখানে অবস্থান করছেন সেখানে এসেছিল, তো হামলার সময় তাদের সহায়তা না পাওয়ার ব্যাপারে আসলে তারা ঠিক কি বলছেন, আর এখনো কি তারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে আসলে কোনো ধরনের কোনো আশ্বস্ত করেছে? শায়লা, মৌখিকভাবে আশ্বস্ত কিন্তু আমরা হয়েছি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের কাছ থেকে, যিনি এখানে এসেছিলেন এবং এখনও অবস্থান করছেন। তিনি তার থানা থেকে যে 5-6 জন সদস্য, সেই সদস্যদেরকে নিয়ে তিনি এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন, আলামত সংগ্রহ করছেন। তিনি যাই জিজ্ঞেস করছি আমরা সব কিছুতেই তিনি আসলে আশ্বাস দিচ্ছেন, বারবারই বলছেন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু তারপরও ভয় পাওয়ার যে কারণ নেই, সেক্ষেত্রে অন্য যারা রয়েছেন, অর্থাৎ অন্য পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অর্থাৎ সকাল থেকে আমরা যেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে দেখছিলাম এবং বিজিবির সদস্যদেরকে দেখা যাচ্ছিল, প্রচুর পুলিশ সদস্যদেরকে দেখা যাচ্ছিল ভোটের মাঠে, তাদেরকে কিন্তু পরবর্তীতে কোনো টিম এখন পর্যন্ত তারা এখানে এসে হাজির হয়নি। অর্থাৎ আমাদের যারা সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নন যে কিছুক্ষণ পর অথবা আরও কিছুক্ষণ পর অথবা ভোটের আগের যে সময়টা পর্যন্ত, সেই সময়টা পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আদৌ কোনো সহায়তা পাওয়া যাবে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যেইভাবে ভাঙচুর হয়েছে, একটি আতঙ্ক ছড়ানোটা কিন্তু খুবই স্বাভাবিক। এবং এই জায়গা থেকে তারা যে হুমকিটা দিয়েছে যে এখান থেকে চলে যাওয়ার জন্য, এবং এখানে সংবাদ সংগ্রহের যে বাধা দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটিতে অবশ্যই এখানে যদি প্রশাসনের কোনো সহায়তা না থাকে, সেক্ষেত্রে সেই চেষ্টা যদি সফল হয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু এখন বিভিন্নভাবে আলাপ আলোচনার মধ্যে উঠে আসছে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন আর আমাদের সঙ্গে এসেছেন, যিনি ওই সময়টাতে কিছু বাইরে ছিলেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো। তুহিন ভাই, আপনার কাছে জানতে চাই, আমরা যখন এই জায়গায় অবস্থান করছি তখন আপনি বাইরে, সেখানকার পরিবেশটা কেমন ছিল তখন? না, আমরা আসলে যখন খবরটা পেয়েছি আমরা বেশ কিছুটা দূরে ছিলাম। আমরা যখন শুনেছি যে সহকর্মী এবং বিভিন্ন সাংবাদিক এভাবে আক্রান্ত হয়েছে, আমরা সাথে সাথে কিন্তু পুলিশ প্রশাসন এবং সবাইকে ফোন করার চেষ্টা করেছি। আমরা যখন রাস্তা দিয়ে এগিয়ে আসছিলাম তখনও রাস্তা অবরোধ করে আরেকটি গ্রুপ, অর্থাৎ আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় ছিলাম যে আমরা আগাবো কিনা। আব্দুল্লাহ তুহিন, আপনাকে ধন্যবাদ। শায়লা, আপনাকে ঠিক যেমনটি বলছিলাম, আপনি শুনলেন তুহিনের কাছ থেকে যে ওই দুই দিকের রাস্তাই কিন্তু তখন এমনভাবে অবরুদ্ধ ছিল, সেই পুরোটার সময় কিন্তু কেউ আর সে বাইরে থেকে আসতে পারেননি পুরোটার সময়। শায়লা। জি সাফা, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি সহ আমাদের বাকি যেই সহকর্মীরা রয়েছেন তারা সবাই নিরাপদে থাকবেন আশা করছি এটি। এদিকে নির্বাচনী মাঠে কাজ শুরু করেছে সশস্ত্র বাহিনী। 30 ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে সহায়তা করবেন সেনা সদস্যরা। নির্বাচনের পর 2 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তাদের সাথে তারা সমন্বয়ের মাধ্যমে টহল সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে। 389টি উপজেলায় সেনাবাহিনী ও 18টি উপজেলায় নৌবাহিনী টহল দেবে। এছাড়া সীমান্তবর্তী 87টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করবে বিজিবি। জরুরি প্রয়োজনে বিমান
বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার ও পরিবহন বিমানও প্রস্তুত রাখা হবে। ইভিএম সংক্রান্ত কারিগরি সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সদস্য প্রস্তুত বলেও আইএসপিআর এই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের অপপ্রচারের ব্যাপারে সতর্ক করেছে সেনাবাহিনী। আইএসপিআর এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে উদ্দেশ্য প্রণোদিত নানা ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ছড়ানো এসব বানোয়ার তথ্য সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। একই সাথে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকারও অনুরোধ করা হয়েছে। সেনা মোতায়েনের ফলে রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে আস্থা ফিরবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব পালন করবে তারা। সোমবার সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ইভিএম এ ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ভোটের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের নানা কর্মকাণ্ডে পরিবেশ কিছুটা উত্তপ্ত হয় বলে জানান সিইসি। তবে সেনা মোতায়েনের ফলে তা কিছুটা হলেও কমবে বলে আশা করেন তিনি। নুরুল হুদা দাবি করেন, সবার মত গুরুত্ব দিয়ে নির্বাচনের সীমিত পরিসরে ইভিএম ব্যবহার হবে, যা পরিচালনার মূল দায়িত্ব পালন করবেন কমিশনের অভিজ্ঞরা। পাশাপাশি পুরো কার্যক্রমে আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করবে বলেও জানান সিইসি। বাহিনী নিয়োগ করার, মোতায়েন করার উদ্দেশ্যই হলো ভোটারদের আস্থা আসবে এবং এই সুযোগে আমি সব রাজনৈতিক দলের কাছে আবার অনুরোধ করি, বিনীতভাবে অনুরোধ করি যে নির্বাচনের মতো যেন হয়। যদি সেনাবাহিনীর সামনে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে নিয়ন্ত্রণের প্রয়োজন হবে, তখন তারা নিজে স্ব-উদ্যোগে সেখানে গিয়ে সে পরিস্থিতি সামাল দিতে পারবে। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে আলোচনার জন্য দুজন অতিথি যোগ দিচ্ছেন। রাজশাহী থেকে যোগ দেবেন সুশাসনের জন্য নাগরিক সুজনের আঞ্চলিক সমন্বয়কারী সুব্রত পাল, এবং নেত্রকোনা থেকে আমাদের সাথে যোগ দিবেন সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল। আপনাদের দুজনকে নির্বাচনের বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যেতে চাই পর্যায়ে রাজশাহীতে সুব্রত পালের কাছে। আপনার কাছে শুরুতে আসলে জানতে চাই, দেশের বিভিন্ন স্থানে আসলে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন সংঘাত ও সংঘর্ষের খবরাখবর আমরা আসলে প্রতিদিনই পাচ্ছি। এই অবস্থা চলতে থাকলে আসলে সুষ্ঠু ভোট আমরা কতটা আশা করতে পারি? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি নিন্দা জানাচ্ছি যে আজকে এই ঘণ্টাখানেক আগে যে যমুনা টেলিভিশন এবং যুগান্তরের যে আমাদের যে গণমাধ্যমের কর্মীরা যে একটি হোটেলে তারা সহিংসতার শিকার হয়েছে, এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। এই ক্ষেত্রে আমি মনে করি এটি নির্বাচন কমিশনেরও কিন্তু একটি দায়িত্ব যে এই যে গণমাধ্যমের যারা আছেন তারা কিন্তু এই কাজটি করছেন যে বাস্তবতাটা তারা তুলে ধরার চেষ্টা করছেন, কোথায় কি অবস্থা। সেই জায়গায় যদি গণমাধ্যম কর্মীদের উপর যদি এই ধরনের হামলা হয়, এটি কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে কিন্তু আস্থাহীনতা তৈরি করতে পারে এবং এটি চরমভাবেই করতে পারে বলে আমার কাছে মনে হয়। এবং এটি যেমন ঢাকায় ঘটেছে, ব্যাপারটি শুধুমাত্র ঢাকায় নয়। আমি যদি রাজশাহী বা রাজশাহীর আশেপাশের কথা বলি, রাজশাহী শহরের অবস্থাটা তুলনামূলকভাবে অন্য অঞ্চলের চেয়ে একটু ভালো হলেও আমি যতটুকু খবর নিয়ে জেনেছি এবং রাজশাহী সহ রাজশাহীর আশেপাশের জেলাগুলোতে এখানে কিন্তু এক ধরনের শঙ্কা কিন্তু ভোটারদের মধ্যে কিন্তু কাজ করছে। কারণ কোনো না কোনো জায়গায় কিন্তু হামলা মামলা বিভিন্নভাবেই কিন্তু একটি পক্ষ যেমন নির্বাচনী প্রচারণার দৌড়ে আছে, আবার আরেকটি পক্ষ কিন্তু নির্বাচনী প্রচারণার দৌড় থেকে কিন্তু অনেকটাই দূরে আছে। এই যে দূরে থাকা এবং এই দূরে থাকার পেছনে একটি বড় কারণ কিন্তু হলো যে ওখানকার সহিংস ঘটনাগুলো কিন্তু ঘটেছে বলে কিন্তু তারা দূরে আছে বলে এই ধরনের অভিযোগ কিন্তু তারা করেছে এবং রিটার্নিং অফিসারের দপ্তরে কিন্তু এই ধরনের অভিযোগগুলো কিন্তু তারা দিয়েছে, যেটি আমি গতকালকেও সিনিয়র জেলা নির্বাচন অফিসারের সাথে একটি প্রোগ্রামে ছিলাম, সেখানেও তার সাথে আমার এই কথাগুলো হচ্ছিল এবং তারাও বলছে যে আমরাও এই ব্যাপারে কিন্তু তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছি। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছিলাম যে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়, কারণ আমরা মনে করি একটি সুষ্ঠু ভোট, একটি গ্রহণযোগ্য ভোট, একটি অবাধ ভোট কিন্তু নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশনকে এই নিশ্চিত করার জন্য তার যে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সবই কিন্তু নির্বাচন কমিশনের অধীনে। অতএব নির্বাচন কমিশন যদি কঠোরভাবে যদি এগুলো যদি না দেখে, তাহলে কিন্তু আমাদের 30 তারিখের যে ভোট, এটি কিন্তু একটি সংকটের মধ্যে যাবে। কারণ তার
কিছুটা কিন্তু স্মৃতিচিহ্ন আপনাদের এই টেলিভিশন চ্যানেলে একটু আগে আপনারা কিন্তু বলছিলেন, আমরা নিউজে দেখছিলাম, এটি কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে যখন একজন গণমাধ্যম কর্মী একটি জায়গায় নিরাপত্তা পায় না, সেখানে একজন ভোটার যখন ভোট দিতে যাবে সেই জায়গায় তাদের মধ্যে আসলে অনেক বেশি শঙ্কা এবং আশঙ্কা কাজ করবে। যে আপনি আমাদের সাথেই থাকুন, আমরা যেতে চাই আমাদের আরেকজন অতিথি রয়েছেন নেত্রকোনায় শ্যামলেন্দু পালের কাছে। আপনার কাছে আসলে একই প্রশ্ন জানতে চাই, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে যমুনা টিভি এবং যুগান্তরের সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, সেই ঘটনাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন সেই বিষয়টি জানতে চাই, এবং নেত্রকোনায় সার্বিক পরিবেশ কেমন দেখছেন এই নির্বাচন কেন্দ্রে, এবং সব প্রার্থী কি তারা নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারছেন কিনা, এই বিষয়গুলো একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। সাংবাদিক পর হামলা উচিত হয়েছে, এখন হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকরা জনগণের জন্য কাজ করছেন, যমুনার লিবির সাংবাদিক সহ যাদের উপর হামলা হয়েছে এটা আমরা নিন্দা জানাই, এবং এই ধরনের ঘটনা ঘটা অত্যন্ত অনুচিত। কারণ সামনে নির্বাচন, তারা গ্রামগঞ্জে ছুটবেন। ইতিমধ্যে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবে না বলে যে নির্বাচন কমিশন বলা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। কারণ তৎপন্তরে যেতে হলে তাকে অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে। আমরা জানি না নির্বাচন কমিশন কি চাচ্ছেন, যে সংবাদ সংগ্রহ করে সাংবাদিকদের বাধা দিচ্ছেন কিনা। অতীতে এই ধরনের আইন ছিল না, কিন্তু মোটরসাইকেল ব্যবহার করতে পারত। যানবাহনই যদি না দেওয়া হয় তাহলে সাংবাদিক কি করে সংবাদ সংগ্রহ করবে, এটা একটা বিবেচ্য বিষয়। আশা করি নির্বাচন কমিশনের এই বিষয়টা চিন্তা করবেন। আর আমি যদি আমার জেলার কথা নেত্রকোনা আমি বলি, নেত্রকোনা এখন পর্যন্ত যে 2-4টা সংঘাত হয়েছে, এখন কিন্তু ওই ধরনের বড় ধরনের অন্যান্য জেলার মতো বড় ধরনের হানাহানি বা মারামারি হয়নি, টুকটাক কিছু হয়েছে। তবে এখানে প্রায় আমি যেটা দেখছি সেখানে 9টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে ইসলামিক দলও 2-3টা রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি ছাড়াও আরও আছে খেলাফত আন্দোলন, স্বতন্ত্র আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রয়েছে। তারা আওয়ামী লীগের যে তৎপরতা সেই তুলনায় আমরা ধানের শীষের প্রার্থীদের তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছি না। তারা অভিযোগ করে থাকেন যে তাদেরকে বাতান প্রদান করা হচ্ছে, কিন্তু কারা বাতান করছে সেইটা পরিষ্কারভাবে তারা বলছেন না। তারা বলছেন যে পুলিশের গ্রেপ্তারের বয়ে তাদের কর্মীরা নির্বাচনী প্রচারণে আসতে পারছেন না। ইতিমধ্যেই আমরা যতদূর জানি যে এই পর্যন্ত প্রায় আমাদের এখানে মামলা হয়েছে প্রায় 40টির মতো, আর গ্রেপ্তার হয়েছে 302 বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তারা প্রশাসনের সাথে যোগাযোগ করছেন, কিন্তু সেভাবে সেরকম সাড়া পাচ্ছেন না বলে তারা বলে থাকেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে নৌকার যে প্রচারণা স্বতঃস্ফূর্ততা, সেটা দারুণভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে নারী মহিলারা বা নারী, তারা নৌকার পক্ষে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। সেই তুলনায় বিএনপির আমি কোনো লক্ষ্য করা যাচ্ছি না। তাদের মধ্যে দলীয় কুন্দল রয়েছে। আমি এখন পর্যন্ত বিএনপির যে জেলা সদর অফিসটি সেটা আজ পর্যন্ত খুলতে আমি দেখতে পাচ্ছি না। সেটা কি আভ্যন্তরীণ কুন্দলের কারণে হচ্ছে কিনা তা বোঝা যাচ্ছে না। এরকম সারা জেলাতেই প্রার্থীরা এরকম একটা অসুবিধার মধ্যে পড়েছেন, কিন্তু এরপরেও তারা প্রচারণা চালাচ্ছেন। তারা ধীরে সুস্থে করছে সেটা। ইতিমধ্যে সেনাবাহিনী আজ থেকে টহল দিচ্ছে, সেই কারণে নেত্রকোনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, এবং টুকটাক যেটা হচ্ছে এটা অতীতে হয়েছে। কিন্তু আমরা মনে করি যে প্রশাসন এবং পুলিশ যদি শক্ত থাকে তাহলে হয়তো সংঘাতের ঘটনা ঘটবে না, এবং এখানকার প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে পারবে। আর এই নেত্রকোনা জেলা এমনিতে শান্তিপূর্ণ জেলা, সে সব জায়গাতে পরিচয় আছে, বড় ধরনের সংঘাতের এখানে হচ্ছে না। এই হচ্ছে আমার নেত্রকোনা জেলা। শ্যামলেন্দু পাল, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা নির্বাচন নিয়ে আরো খবরাখবর নিয়ে আবারও ফিরবো আপনাদের কাছে। জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মোট 13 জন প্রার্থীর প্রার্থিতা স্থগিত করেছেন চেম্বার আদালত। এর মধ্যে 2 জন স্বতন্ত্র ছাড়া বাকিরা বিএনপি প্রার্থী। এর ফলে এই 13 প্রার্থী সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারবেন না। সোমবার চেম্বার আদালতের প্রার্থিতা স্থগিত হওয়া বিএনপির 11 প্রার্থী হলেন জামালপুর 4-এর ফরিদুল কবির তালুকদার, ঝিনাইদহ 2-এর আব্দুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়া 4-এর মুসলিম উদ্দিন, রাজশাহী 6-এর আবু সাইদ চাঁদ, রাজশাহী 5-এর নাদিম মোস্তফা, জয়পুরহাট 1-এর ফজলুর রহমান, বগুড়া 7-এর মোর্শেদ মিল্টন, ঢাকা 1-এর খন্দকার আবু আশফাক, ঢাকা 20-এর তমিজউদ্দিন, দিনাজপুর 3-এর জাহাঙ্গীর আলম, নীলফামারী 4-এর আমজাদ হোসেন সরকার। স্বতন্ত্র 2 জন হলেন রংপুর 1-এর আসাদুজ্জামান, ময়মনসিংহ 8-এর মাহমুদ হাসান সুমন। এছাড়া মানিকগঞ্জ 1-এর বিএনপি প্রার্থী আব্দুল হামিদ ডাবলুর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ারও নয়গাঁয় 1-এর মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ প্রতীক দেওয়ার নির্দেশ দেন আদালত। আপিল আবেদনের শুনানি শেষে চেম্বার জজ বিচারপতি নুরুজ্জামান এই আদেশ দেন। এদিকে খালেদা জিয়ার প্রার্থীদের আবেদন আসেনি আদালতের কার্যতালিকায়।
158টি নতুন রাস্তা, 69টি ব্রিজ কালভার্ট ও 4টি বন্যা আশ্রয় কেন্দ্রের মতো বড় বড় কাজগুলো করায় স্বতন্ত্র হয়েও আবারও নির্বাচিত হবেন অ্যাডভোকেট সালমা ইসলাম, বলছেন দোহার নবাবগঞ্জের তৃণমূল ভোটাররা। মোটর গাড়ি প্রতীক নিয়ে তিনি নিজেও আশাবাদী জয়ের ব্যাপারে। নবাবগঞ্জের আগলা ইউনিয়ন, সেখানে আছে গুচ্ছগ্রাম, কম বেশি 50 পরিবারের বসবাস। সোমবার এলাকাটিতে গণসংযোগ চালান স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম। ভোট চান মোটর গাড়িতে। পরে বর্ধমান পাড়ায় তরুণ প্রজন্মের ভোটারদের মুখোমুখি হন তিনি, দেন নানান প্রতিশ্রুতি। আমাদের উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আমি কি করেছি তোমরা সবাই জানো। সেখানে আমি এক্সরে মেশিন এনে দিয়েছি, আলট্রাসোনোগ্রাম মেশিন এনে দিয়েছি। সামনের 5টি বছর যদি তোমাদের থেকে চলে যায়, তোমাদের অস্তিত্ব টিকে থাকা বড় দায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে বলবেন নির্বাচনের মাধ্যমে সালমা ইসলামকে একটা ভোট আপনারা দিবেন, আর ভোট কেন্দ্র আপনারা পাহারা দিবেন। বিকেল নাগাদ গণসংযোগ করেন দোহারের রায়পুরে। হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নিরাপত্তা আর জীবনমানের দায়িত্ব নেন সালমা ইসলাম। আপনাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আপনাদের পাশে আমি আছি, এই দেশের লোকের আছে, আল্লাহ আছে। শান্তির জন্য ভোট দেব। এরপর পাশের গ্রাম বাঁশতলায় উঠান বৈঠক, সেখানে ভোট চান ভোটারের, দোয়া চান সকলের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, দোহার।